আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমাদের সাথে একজন ভাই আছেন। আ উনি আজকে উনার আ ভাঙনের পরের এপিসোডে তার গল্পটা শেয়ার করবেন। তো আ উনার আ সম্মানার্থে আমরা উনার নাম, পরিচয়টা গোপন রাখতে চাচ্ছি। আমাদের কাছে গল্পটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো আমি আ ভাইকে অনুরোধ করব যে ভাই আপনি আপনার গল্পটা আমাদের সাথে শুরু করতে পারেন। আমরা আসলে শুনতে চাই আপনার গল্পটা আজকে। আসসালামু আলাইকুম আসসালাম। হুম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। অনেক আপনার ভিডিও দেখছি। তারপরে নিজেকে আসলে স্ট্রং করছি। ভিডিওটা আমার দরকার ছিল ২০২০ সালে নো কনট্যাক্ট এর। তাহলে হয়তো আজকে আমি এই ধরনের কষ্টে থাকতাম না। যাই হোক, আমি শুরু করতেছি। আমি যখন কলেজে পড়ি তখন তখন আমার কোনো রিলেশন নাই, মেয়ে নিয়ে কোনো প্যারাও নাই। এগুলো নিয়ে ভাবতাম না আরকি। কিন্তু একটা জায়গায় আরকি বিকালে ক্রিকেট খেলতে যাইতাম। তো ওখানে একটা মেয়ে ছিল। তো আস্তে, আস্তে দেখতে, দেখতে ভালো লেগে যায় কোনোভাবে। তখন ফেসবুক, নাম্বার এই কনট্যাক্ট হয় আরকি। সো আমি আসলে একটু উইক হয়ে যাই তার প্রতি। কিন্তু মেয়েটা আমাকে ওইভাবে মানে কথা বলে, এমনি কথা বলে কিন্তু রিসিভ করে না বা আপনার একসেপ্ট করে না ঝুলায় রাখার মতো। তো আমাদের মোটামুটি ৭-৮ মাস কথা হইছে। তারপরেও আমাকে আরকি যেকোনোভাবে আগে একসেপ্ট করে নাই, ঝুলায় রাখছে বা ভাব দেখাইছে যে আসলে রিলেশনে ও আসলে উইক বা ও আমাকে লাইক করে এমন কিছু। তারপরে ওটা আসলে ওই মেয়েটা আরকি সবকিছু অফ করে দেয়। আমাকে ব্লক করে দেয় যাই হোক। তো আমি তখন অনেক কষ্ট পাই। আমার আ আসলে কলেজ লাইফের লাস্টের দিক, সেমেস্টার ফাইনাল সবকিছু মিলে আরকি ভেজাল। তো তখন আর কোনোভাবে আমি কনট্যাক্ট করতে পারি না, কষ্ট পাই। তো তখন আমি নিয়ত করি যে আমি আর রিলেশনে যাব না। তাকে আমি কোনোভাবেই পাইনি। তারপরে ওটা ছিল হলো আপনার ১৬-১৭ র দিক। তো ১৬-১৭ যাওয়ার পর ১৭ আরকি ফুল না, ১৭ র মাঝের দিকে এটা আরকি। তারপরে আমি হিল হই। নিজে স্টোন হয়ে যাই ১৮-১৯। তো এই গল্পটা মানে ওটার ক্লোজ। মানে ওখানে আমি একটা নিয়ত করি। আসলে আল্লাহ পাকের উপর নির্ভর করে নিয়ত করে থাকলে হয়তো এতদিন ভালো থাকতাম। নিয়ত করার পরে আমি অ্যাডমিশনে যাই। তখন ১৯ সালের লাস্টের দিক, নভেম্বরের শুরুর দিকে আরকি এই মেয়েটার সাথে আমার কোনোভাবে মানে কন্ট্রাক্ট হয়। তো আমার একটা লোক ছিল আরকি। তো আমি যেটা দেখছিলাম যে এই মেয়েটা আরকি রং নাম্বারে আরকি সিস্টেমটা কিন্তু আমার নিজ জেলায়। সো তো কথা বলতে, বলতে একটা ছেলে ছিল আরকি আমার সাথে। তো ওর সাথে কথা বলতে, বলতে আমার নাম্বারে ফোন আসে। ওকে দিলাম কথা বলতে। মানে এমন একটা ভাব দেয় যে ওর এসএসসি পরীক্ষা আমি মনে করি আরকি। তা আমি ওকে হেল্প করার জন্য আমি এটাকে কল দেই যে, "এখন কারো সাথে রিলেশনে যায়েন না। যেহেতু আপনার এসএসসি পরীক্ষা, সো এটা আরকি একটা রিকোয়েস্ট। মানে আপনার সিনিয়র হিসেবে বা ফ্রেন্ড হিসেবে যাই ভাবেন।" তখন আরকি ও বলে যে, "না আমি ক্লাস 9 এ পড়ি।" তখন আমি শকড হলাম। তখন আমি আসলে কনট্যাক্ট টা ওইভাবে বাদ দিয়ে দিলাম। পরে আরকি এমনি টুকটাক কথা হইতো আমাদের। পরে ফ্রেন্ডশিপ হয়। মেয়েটা আরকি মেয়েটাই বেশি আগ্রহ দেখাইছে এখানে। দেখানোর পরে এখন আস্তে, আস্তে কথা হইতে থাকে এমনি। আমি কিন্তু তখন একটু উইক না তার প্রতি। আমার এই ধরনের টেনশনই নাই। কারণ আমি এর আগে এক জায়গা থেকে মানি অন সাইড লাভ যেটা আরকি। কন্ডিশনটা এমন যে আমি নিয়ত করছি আমি এই ধরনের রিলেশনে আর যাবো না। তো ওই মেয়েটা আরকি আস্তে, আস্তে ওইভাবে কথা বলতে থাকে। তো হুট করে আরকি মেয়েটা একদিন বলতে লাগলো মানে যেকোনোভাবেই যে ওর একটা বিয়ে আছে ওর এলাকাতে। বললাম, "এটা ভালো, এটা নরমাল, এটা নিয়ে কোনো সমস্যা না। ঠিক আছে। আমি তো আর আপনার সাথে প্রেম করতে যাচ্ছি না বা রিলেশনে যাচ্ছি না।" তো এভাবে কথা বলতে, বলতে হুট করে ও আরকি আ ওর ফোন অফ থাকে ১ দিনের মতো। আমি এটা নিয়ে কোনো না, আমি আমার মতো আছি। নিরিবিলি। পরে আবার নক দিছে অন্য নাম্বার থেকে। পরে অন্য নাম্বার থেকে এমন কথা হইতো। পরে একদিন মানে অনেক কান্নাকাটি এই সেই। কি কান্নাকাটি? যে ওর বিএফ যে ওর সাথে চিট করছে, ওকে ব্লক দিছে। বা এই ধরনের মানে রিলেশনটা এই ধরনের আরকি ও ব্রেকআপ এর মতো হয়ে গেছে। কিন্তু আমি এখন বুঝতে পারি যেটা, তখন আরকি এটা সিস্টেম না। মানে ওই বয়ফ্রেন্ড ওর কোনো ব্রেকআপ এর কোনো সিস্টেম না। সিস্টেমটা হচ্ছে হলো ওই বয়ফ্রেন্ড হলো নেশা করত। যেই কোনোভাবে ও জড়াই গেছে এখন ওখান থেকে বের হওয়ার জন্য।
মানে এটা একটা সিস্টেম যে আমার সাথেও কথা বলবে, উনি ওর মতো আমাকে গোছাই দিবে, ওটাকে ছেড়ে দিবে। এখন আমি বুঝতে পারছি এটা পরে আর কি। তো ভাই আমার একটা কোশ্চেন আছে। জি জি। কোশ্চেন হলো যে আপনি বলছেন যে উনি কি বিবাহিত ছিলেন? তখন বিবাহিত না, ও তখন আর কি নাইনে পড়ে। আমি আসতেছি আসতেছি, গল্প এত জঘন্য আসছে একটু। কোশ্চেন পরে বললেন, সমস্যা নাই, আর মাঝে কোশ্চেন উঠলে অবশ্যই জিজ্ঞাসা ভাই। তখন বিবাহিত না, তখন অবিবাহিত। এবার আসেন, ও এমন কান্নাকাটি করলো ভাই, মানে এত কান্না, মানে মায়া কান্না, বুঝছেন যেটাকে আর কি আসলে ছলনাময় যেই কান্না, ওটা তো আমি তখন বুঝি নাই। মানে এত কান্না আমার সাথে রিলেশনে যাবে, কিন্তু আমি যাব না, ঠিক আছে। তো যে কোনো ভাবে এনে হাত কাটে, মানে অন্য ধরনের একটা ভাব দেখায় যে বাঁচবে না, এই সেই। অনেক কান্নাকাটি, তা আমি আস্তে আস্তে ওই হয়ে গেলাম যে একটা মেয়ে এইভাবে কিভাবে সম্ভব, পাগলের মতো ভালোবাসে বা এই সেই। তাই ধরেন ডিসেম্বরের দিক, লাস্টের দিকে আমাদের মোটামুটি আর কি ইয়া হইলো, যে রিলেশনের মতো। শুনতে পাচ্ছেন ভাই? আমি শুনতেছি, আমি শুনতেছি, হ্যাঁ। আচ্ছা। হুম। তারপরে আমাদের আর কি ধরেন এই কান্নাকাটির জন্য আমি উইক হয়ে যাই। কিন্তু আমি স্ট্রিট থাকি সব সময়, মানে আমার রাগ বেশি, বা আমি একটু বকাঝকা করি। ওকে আমি সব স্বীকার করি, আমি রিলেশনে যাব না, কারণ আমাকে এইভাবে একজন ভেঙে দিছে, বা আমি এই ধরনের আঘাত পাইছি, সেই ক্ষেত্রে আমি যাইতে চাই না। আর আমার রাগ বেশি, আমার দ্বারা পসিবল না, ঠিক আছে। কিন্তু সবকিছু মাইনে সে রিলেশনে যায়। আমরা দেখা করি জানুয়ারির দিকে, জানুয়ারি 12 তারিখের দিকে আমাদের জেলা শহরের একটা পার্কে নর্মালি দেখা হয়। তারপর রিলেশন চলতে থাকে, যাই হোক। এটা হলো 2020। তখন SMS এ কথা বলি বা এই সেই করি। তো মেয়ে আমার প্রতি অনেক আগ্রহ ভাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। মানে কান্নাকাটি এমন একটা ভাব যে কোনো সময়, আর আমি যা বলি তাই শুনে। বাট মানে ওর কান্নাকাটি, মানে আমি রাগ হইলে রাগ ভাঙাইতো অনেক, বুঝছেন। তখন আমার আরো ভাল লাগতো। আর আমি খারাপ ব্যবহার করলে এটা মাইনে নিত, এটা নিয়ে ওর কোনো সমস্যা ছিল না। তেমন চলতে চলতে ও যখন দেখছে যে আমি আসলে ওর প্রতি অনেক মানে উইক উইক বলতে আমি রিয়েল ভাবেই ওকে চাচ্ছি, তখন ও দেখলো যে মানে আমার যে অনেস্টি, মানে আমার যে সততা, এটা দেখতে। তো ও একদিন আমাকে, ওর আর কি বার্থডে জুন মাসে, তো জুনের আর কি আরেকটা না বলি, ঠিক আছে। তো তখন ও বুঝতে পারলো যে লোকটা এত সৎ, মানে এত লয়াল আমার প্রতি। তখন ও হুট করে আমাকে একটা SMS করে যে আমার একটা কথা আছে। ও আরেকটা কথা, মানে এটার আগে আমি আর একটু কথা বলে নিই। যখন ওর রিলেশন ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস, তোমার রিলেশন ছিল এলাকায় বাড়ি, মানে এলাকার পাশে। তখন আমার কিন্তু আসলে একটা কিছু সেন্স আসলে কাজ করে ভিতর থেকে। তখন আমি বললাম যে আসলে ইন্টিমেট কিছু হয়েছে কিনা এই ধরনের তোমাদের। ও আমাকে সম্পূর্ণ না করে, কারণ এলাকার রিলেশন এটা আমি জানি যে অনেক কিছু সম্ভব এলাকায় থাকলে, রাতে এগুলো কিন্তু অনেক কিছু সম্ভব। আমি এই ধরনের বলি, ও সম্পূর্ণ না বলে। আমি কিন্তু মানে কসম কাটাই, তাও না বলে। ওকে। এখন ওর যখন বার্থডে, তখন ও বুঝছে হয়তো যে আমি, মানে ও আমাকে ঠকাচ্ছে অনেকটা জিনিস। এখন ও আমাকে হুট করেই বলে যে তোমাকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। আমি বললাম আচ্ছা বলো। তো বললো যে না থাক, যখন দেখা হবে তখন বলবো। তখন আমার মনে একটা ইয়া দিল যে আসলে আগের রিলেশনে কি এমন কিছু হয়েছে যে আমার কাছে গোপন করতেছে, মানে আমার মনে এটা আর কি একটা বেজে উঠলো কেমন জানি। তো মনে বেজে ওঠার পর অনেক রিকোয়েস্ট করার পর ও বলল যে ওদের ইন্টিমেট, মানে রিলেশন যেটা, ওই রিলেশন এটা হয়, ঠিক আছে। তখন শোনার পরে ভাইয়া, মানে কি বলবো, আমি সম্পূর্ণ উইক হয়ে গেছি। বা ওকে যে আমি আগে সবকিছু শেয়ার করছি যে আমি রিলেশনে যেতে চাই না, আমার এটা সম্ভব না, কারণ আমি অনেক কষ্ট পাইছি। তখন এটা শোনার পরে আমার মানে হার্ট অ্যাটাক হবে এমন একটা অবস্থা। মানে অবস্থা কি এটা ভাই বুঝতে পারেন যে রিয়েল ভালোবাসার ক্ষেত্রে সবাই তো বুঝতে পারবে। তখন আমি বললাম এটা আর সম্ভব না, আচ্ছা তুমি আমাকে ঠকাইছো, এই সেই। এখন ও কান্নাকাটি করে যে ঠিক আছে আমি ঠকাইছি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা সত্যি। আমি 2-3 দিন অফ রাখলাম। পরে ভাবলাম যে একটা মানুষ স্বীকার যেহেতু করছে, তাহলে মাফ করে যদি আমি আগাইতে পারি ওকে। তখন আবার কথা শুরু করে আমি বললাম যে যেহেতু স্বীকার করছো, এই জন্য আমি এটা নিয়ে কোনো ইয়া নাই,
কিন্তু এখন থেকে যদি তুমি ভালোভাবে চলো বা সবকিছু ইয়ে করো, তখন বললো হ্যাঁ ঠিক আছে, সবকিছু ওকে। এবার আসেন আস্তে আস্তে এমন চলতেছে অগাস্ট মাসে। এর মাঝে আমি খারাপ ব্যবহার করতাম, ও আমার রাগ ভাঙাইতো। এই জিনিসটা আমি মানে ভাল লাগতো তখন। তো অগাস্ট মাসে ওর ফ্যামিলি থেকে একটা ছেলে দেখায়, তখন ওই ছেলেদের পছন্দ হয়ে যায়। হুট করে ওর বিয়েও ঠিক হয়ে যায়। 1 সপ্তাহ কোনো কন্ট্যাক্ট নাই, মানে ফ্যামিলি ফোন টোন নিয়ে নেয়। আমি অনেক কান্নাকাটি করার পরে কোনোভাবেই কন্ট্যাক্ট পাই না। তাই আমাদের নিজ জেলায় যেহেতু ছিল, আমি যে কোনো সোর্সে বের করছি। আমি জানি না যে ওর বিয়ে ঠিক হয়েছে, এটা আমি জানতে পারছি। তো অগাস্ট মাসে ওর বিয়েটার তারিখ হচ্ছে 26 অগাস্ট। তা আমি 23 আমি আর কি ওকে কন্ট্যাক্ট করার ট্রাই করি, কারণ ও আমাকে বলছিল যদি আমার বিয়ে ঠিক হয় তাহলে যদি তুমি আমাকে নেও যে কোনো ভাবে আমি চলে আসবো। তো আমার একটা বিশ্বাস ছিল ও আসবে। তো ওর ফোনে পাচ্ছিলাম না, ওর আব্বু আম্মুর ফোনে ফোন দিয়ে আমি তাদের সাথে আসলে রিকোয়েস্ট করে ওর সাথে কথা বলতে চাইছি। তো আমি কথা বলছি যে চলে আসো, আমি তোমাকে নিয়ে যাব, তুমি আসো, একবার চলে আসো। তখন ও আমাকে ডিরেক্টলি বলে দেয় যে আগেই বলছিলাম, এখন আর এটা সম্ভব না। মানে আগেও বলছিল যখন আর কি দেখতে আসে, বুঝছেন, তখন আর কি দেখতে আসে ও আমাকে মানে বলছে, আমি বলছি যেও না, দেখা হইলে অনেক সমস্যা হইতে পারে এই সেই। সো বিয়ে ঠিক হয়ে গেছে। এখন আসেন, বিয়ে ভাঙার কথা ছিল কিন্তু আমি এখানে না করি, সেটা ওর আগের একটা কারণ। ও ইমোতে কথা হইতো তখন, আমার নাম্বার ইমো ছিল, তাই আমাকে ভালোবাসে যে, তাকে আমি ওইভাবে আর কি অন্ধবিশ্বাস করছি, এই জন্য ওইভাবে ইয়া করিনি। কিন্তু আমি যখন ওর ছেলের সাথে দেখা হয়, আমার সাথে কন্ট্যাক্ট হয় না, আমার নাম্বার দিয়ে যে ইমোটা লগ ইন ছিল ওটা আমার ফোনে আবার লগ ইন করি, এখন দেখি অন্য একটা ছেলের সাথে ওর টুকটাক কথা হয়েছে কিছুদিন। এই এলো কথা, মানে অন্য জায়গায় ভাঙো। এটা দেখার পর আমার অনেক রাগ হয় যে ও আমাকে এইভাবে পারলো। তখন আমি না করে দিই, তোমার সাথে আর সম্পর্ক নাই, তুমি বিয়ে করে নাও। তখন এটা আর কি ওর ফ্যামিলিও বিয়ে ঠিক করে, কিন্তু আমি আবারও থাকতে পারি না, অনেক কান্নাকাটি করি। তখন 23 তারিখে অগাস্টের আমি ওকে বলি চলে আসো, তখন ও আমাকে না করে দেয় যে এটা আর সম্ভব না, আগেই বলছে। তখন থেকে আমি মানে নিজেকে স্থির করলাম যে আর সম্ভব না, আমি আর কন্টাক্ট করি না। ওর বিয়ে হয়ে যায়, আমি ওকে আর কন্টাক্টে কিভাবে পাবো, পাই না। পরে আমার আর এটা নিয়ে আমি অনেক কষ্ট, মানে এত কান্না করছি, আমার এটা বলার মতো না। মানে আমি তখন ঢাকাতে থাকি, অনেক কান্নাকাটি করছে, আমার পড়ালেখা সবই সমস্যা হয়ে গেছে, আমি পড়ালেখা ছেড়ে দেওয়ার মতো। তারপরে ও আমাকে সেপ্টেম্বরের 10 তারিখে নক দিছে, যে আগেই বলছিলাম এত রাগারাগি করো না, সম্পর্কে ভেঙে যাবে। তা আমি ওকে নক দিলাম, যে SMS করলাম যে তোমাকে আমি বলছিলাম যে আমার সাথে কখনো মিথ্যা বললো না, তাহলে রিলেশনটা ভেঙে যাবে। তো এখন মানে ওইভাবে কথাবার্তা এলো, ও আমাকে জিজ্ঞাসা তুমি কি এখন আমাকে নিবা কিনা। মানে দেখেন কিভাবে আমাকে, মানে সবসময় মানে ফাজলামি করে গেছে আমার সাথে, জঘন্যতম ভাবে। তখন আমি বলি আচ্ছা চলে আসো, তখন বলে যে না আমার সম্ভব না, আমার হাজবেন্ড আছে, আমার বাপ মা এটা শুনলে মারা যাওয়া ছাড়া কিছু নাই তাদের, বাড়ির এলাকার মানুষজন সব খারাপ বলবে। তখন যে কোনো ভাবে কন্টাক্ট আবার অফ হয়ে যায়, আমি কোনোভাবেই ওর সাথে, মানে বিয়ের পরে আমি কোনোভাবে ওর সাথে আমি কন্টাক্ট করিনি। পরে 1 বছর পরে আবার নক দিছে আমাকে, তখন আমি ওর সাথে আর কথা টথা বলবো না এটা আর কি ঠিক করছি, কিন্তু আবার কান্নাকাটি। মানে ওই যে কথা হচ্ছে, আপনার নো কন্টাক্ট থেকে আমি যেটা দেখলাম যে ওই প্রথম 6 মাস বা 1 বছর পরে মানে সম্পর্ক একটু ভালোই থাকে, পরে যে একটা খারাপ সময় চলে আসে, তো তখন আবার সেই কান্নাকাটি, যেটা আসলে মেনে নেওয়ার মতো না, তখন আবার ঠিক করি নিয়ে আসবো। তখন কিছুদিন কথা বলার পরে আমরা একবার দেখা করি। দেখা করার পরে যাই হোক, 2 একদিন পরে ওর হাজবেন্ড জেনে যায় যে ওর কথা চলতেছে। তারপরে আবার আমার সাথে কন্টাক্ট অফ হয়ে যায়। এটা নিয়ে আবারও কষ্ট পাই ভাই, মানে কি বলবো। এটা হলো 2021 সালের কথা আবার। তারপরে সবকিছু মিলে মানে আবার কষ্ট পেলাম, মানে একটা জায়গা থেকে কত কষ্ট পাওয়া যায়। পাওয়ার পরে আবার কন্ট্রাক্ট অফ, আবার 2022 সালে মানে বছর বছরে আসে। আমি এর মধ্যে নিজেকে মোটামুটি স্ট্রং করছি,
আমি অন্য জায়গায় জড়াই নেই বা এটা নিয়ে আমি ভাবিও নাই, কারণ আমি রিলেশনটা আর আর যাবো না, সে যেই আসুক। এজন্য আমি খুঁজি নাই। 22 সালের লাস্টের দিকে আবার নক দিছে, কান্নাকাটি সেই যে হাজবেন্ড অনেক টর্চার করে, হাজবেন্ড অন্য মেয়ের সাথে কথা বলে, এটা ওর ভাল লাগে না, ও মারা যাবে, মানে আমাকে ছাড়া বাঁচবে না। এটার পর মানে যাকে মন থেকে ভালোবাসা যায় তার কান্নাটা অন্তত সহ্য হয় না, যার কারণে আমি আবার ওই হয়ে পড়ি। আবার কথা হয় আমাদের। কথা হওয়ার পরে 23 সালের জানুয়ারির 24 তারিখ, তখন আহ, ওর হাজবেন্ড আবার ধরে ফেলে যে ও কথা বলতেছে আমার সাথে। তারপরে ও ডিসিশন নেয় যে চলে আসবে আমার সাথে। আমি তো এখন না করতে পারি না। আমি বলছি আচ্ছা তাহলে তুমি আসো। তারপরে ওখান থেকে সেপারেশন নিয়ে চলে আসেন ঢাকাতে। আমি রিসিভ করি। রিসিভ করার পর আমরা বিয়ে করে নেই। তখন আমাদের জীবনযাত্রা শুরু হয়। বিয়ে করে নেওয়ার পরে সবকিছু ভালো। মানে এর মাঝে কথা হচ্ছে, আমি যে ওকে আনবো তার আগে কিন্তু আমি কথা বলে আনছি আমার ফ্যামিলি কেমন। আমরা অনেক রিচ না, বা আমার ফ্যামিলি অনেক জয়েন্ট ফ্যামিলি, মানে আমরা এমনি মানে জয়েন্ট বলতে রিলেশনটা ভালো সবার সাথে সবার। তা আমার মা আছে। আমি বলছি আমার মার দেখাশোনা করতে হবে, সকালে উঠে নাস্তা রেডি করতে হবে আমার মার। যে কোনো, তুমি ফ্রেন্ডলি মিশবা। তো এগুলো বলার পর সবকিছুতে হ্যাঁ হ্যাঁ বলে। এর মাঝে আমি বলি যে আমার সব কথা শুনে চলতে হবে, তাহলে তুমি আসতে পারো। সেটাও বলে যে হ্যাঁ সব কথা শুনে চলবে, মেনে চলবে। তো এটা বলার পরে তারপরে আসে, আমরা বিয়ে করি। বিয়ে করার পর আমরা ঢাকাতে থাকি কিছুদিন। থাকার পরে আমার ছোটখাটো একটা কান্ট্রিতে আমি স্টাডির জন্য চলে যাব। তো আমার ভিসা হয়, তখন আমি বাড়িতে যাই। মানে তখন আমার মা জানে শুধু, আর আমার একটা বোন জানে, মানে আমার ফ্যামিলি জানে, একক ফ্যামিলি যেটা আর কি। কিন্তু আর আদারওয়াইজ আরো যারা ছিল, মানে জয়েন্ট ফ্যামিলির, তারা জানে না। তখন আমি বাড়িতে যাই রোজার মধ্যে 2023-এর। তখন এটা সবাই নর্মালি মেনে নিছে, এটা নিয়ে কোনো ইয়ে করে নাই। মানে সবাই সবার মতো মেনে নিছে, সমস্যা নাই। তারপরে আমি ওকে, আমার আসলে ফ্লাই ছিল মে মাসে, আমার জুন ইনটেক ছিল। সেক্ষেত্রে আমি চলে যাই জুনে, জুনের মাঝে। তখন ও বাড়িতে থাকে। তখন বাড়িতে থাকে। এখন ওর ফ্যামিলি কোনোভাবেই আর মেনে নিবে না আমাদের, মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে সবকিছু মিলেইয়া। এখন তারপরে আমি দেখলাম যে ও আমাদের বাড়িতে একা একা থাকে, ওর খারাপ লাগে। সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলি দিয়ে ওর ফ্যামিলিতে ফোন করাইলাম, আমিও ফোন দিলাম, মানে আমার বোন দিয়ে আমার মা দিয়ে, যে যাতে অন্তত আমাকে না মানুক, এটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ওকে যাতে মানে ও আসতে যাইতে পারে, যাতে ওর ভালো লাগা কাজ করে। তখন ওর আস্তে আস্তে এটা একটু ঠিক হইলো। ঠিক হওয়ার পরে এখন ও আস্তে আস্তে আমার কথা, মানে আমি একটা বললে মানে এটা রিয়েক্ট করে শুনে না। মানে আমি যেখানে ওকে আমি এত ভালোবাসি, একটা মানে এত কিছু মানার পরে ওকে বিয়ে করলাম। আর ও তারপরে মনে করেন যে আমার কথা মানে বললে, আমি যদি একটা বলি এটা ঝগড়ার দিক নিয়ে যায়, মানে না। কমিটমেন্ট এখানেই ও ফেল করলো। তারপরে ওর বান্ধবীর সাথে দেখা করতে যাবে, ঘুরতে যাবে। তো আমার কাছে এটা গোপন করছে, এটা আমাকে বলে নাই, কিন্তু আমি এটা জেনে গেছি, কারণ ওর এফবি আমারটা ইউজ করতো। তখন জেনে যাওয়ার পরে মানে আমি অনেক রাগারাগি করি ওখানে। মানে আমার সহ্য হতো না, আমার মানে আমি চাইতাম না যে ওকে অন্য কেউ দেখুক বা ও অন্য কোথাও যাক। মানে এই জিনিসটা আমি মানতে পারতাম না ভাই। মানে কি বলবো, মানে আমি ওকে অনেক ভালোবাসছি, যার কারণে আমি মানে একটা কল্পনাও খারাপ লাগতো যে একটা মানুষ, একটা ছেলে ওকে দেখুক। এটা আমার আসলে অনেক খারাপ লাগতো, যার কারণে রাগারাগি হয়েছে। যাই হোক, তারপরে আমি আহ বিদেশে তো যাওয়ার পরে এই ধরনের ফোনে রাগারাগি। পরে আবার বাড়িতে আসি, ওর ফ্যামিলি আমাকেও মানে, আমি যাই, আমার ফ্যামিলিও যায়। যাওয়ার পরে আমি মোটামুটি 25 দিনের ছুটি ছিল, মানে সেমিস্টার ব্রেক, আমি আবার ব্যাক করি। ব্যাক করার পরে আবার ওইভাবে পড়াশোনা করতে থাকি। তো ওখানে আমার মানে সবার সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো এক ভাই আমাকে বললে যে তোমার তো ওয়াইফ আছে, তো রিমোট সিস্টেম একটা জব আছে, করা থাকে না? তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তখন ওকে জব দিয়ে দেই, মানে ওটা
রিমোট সিস্টেম জব। ও বাসায় থেকেই ল্যাপটপের মাধ্যমে করতে পারে। তো এখন জব দেওয়ার পরে যখন ওর মোটামুটি জবে ও অ্যাড হয়ে গেল, তখন আস্তে আস্তে জবের সিস্টেম ছিল কাজ যত করতে পারবে বা প্রফিট যত, বড় বেতন, স্যালারি অনেক। তো সেই ক্ষেত্রে এখন আমাকে সময় দেয় না। মানে তখন আমার অনেক খারাপ লাগতে লাগলো যে জব দিলাম, এখন আমাকেই ভুলে যায়, মানে আমাকে সময় দেয় না, ও টাকার দিকে চলে গেল। এই আর কি। তখন এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে আমাদের। মানে আমার ভাল লাগতো না যে আমার সময় দেয় না, মানে আমি থাকতাম বাইরে, আমার সাথে একটু কথা বলবে সেটা না। তো দেখতাম যে জব করার পরও ও ক্লান্তি, টায়ার্ড, মাথা ব্যথা এই সেই। এখন আমি একটু কথা বলতে চাইলে বলতো তোমার সাথে কি আমি 24 ঘন্টা কথা বলবো, এই সেই। মানে এমন ভাবে একটা রিয়েক্ট করতো। তারপরে ওর ফেসবুক আইডি, তো এইভাবে রাগারাগি ফেসবুক আইডি থেকে আমি বলি যে কোনো ছেলেকে অ্যাড দিও না। ও দেয় নাই, ঠিক আছে, কিন্তু ওর ফ্রেন্ডের কিছু, মানে কিছু ফ্রেন্ডের বিএফ এর সাথে ওর অ্যাড মানে অ্যাড করে, যেটা আমার আসলে লাইক না। যার কারণে আমি ওর ও ফেসবুকের ফ্রেন্ডদের আমি আন আন মানে ব্লক করে দিই। সেই ক্ষেত্রে ও এটা পরে দেখার পর ও পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, আমাকে আর পাসওয়ার্ড দেয় না। তো এটা আমি অনেক ট্রাই করি, পাসওয়ার্ড আনার দেয় না। কিন্তু সিস্টেম হচ্ছে হলো, তারপরে আমার কথা ছিল যে যাতে অন্য ছেলেদের অ্যাড না দেয়। তো রাগারাগি হয়তো, তাই আমাকে পাসওয়ার্ড দেয় না, এটা নিয়ে সমস্যা না, কিন্তু ছেলেদের অ্যাড দিয়ে রাখছে। পরে দেখি মানে ওর ফ্রেন্ডদের যে বিএফ গুলা এদের সাথে। তো এরপরে 24-এর দিকে 24-এর দিকে আমার অনেক খারাপ সময় যাচ্ছিল। মানে আমি এম্বাসি ফেস করার জন্য, মানে আমি প্রথম টাইম রিজেকশন খাই। তারপরে মানে ওর কোনো আমি সাপোর্ট পাই না, এই আর কি। তারপরে ওই সময় আর কি যে বাংলাদেশে যেটা আর কি আন্দোলন, তখন ওকে আমি আন্দোলনে যেতে নিষেধ করি। ও আমার জেলা শহরে চলে যায়, ওর এক বান্ধবীর বাসায় রাতও থাকে, যেটা আমার একদমই লাইক না যে ও রাতও থাকুক। এটা নিয়ে আবার রাগারাগি হয়। আর প্রত্যেক রাগারাগি, মানে এইসব রাগারাগিতে আমি ওর বাপ মাকে জানাই, তাদের সাথেও আমি খারাপ বিহেভ করি। মানে হয়ে যায় রাগের মাথায়, পরে আবার আমি মাফও চাইছি। বা ওর সাথে আমার খারাপ বিহেভ হইতো মানে কিছু কিছু জিনিস নিয়ে, কিন্তু আমি পরে মাফ চেয়ে নিতাম। তারপরে আহ নভেম্বরের দিকে আমার ভিসা হয়ে যায়। তার আগ পর্যন্ত মানে ওর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না, কথা হয় না। বা হাজব্যান্ড ওয়াইফ যে একটা সাপোর্ট, আমি যে এই যে যে ভিসা প্রসেসিং এর যারা করে, আপনারা তো অবশ্যই বুঝবেন যে মেন্টাল কি প্রেশার থাকে সবকিছু মিলে থাকার পরে কোনো ধরনের সাপোর্ট পাই না। সো আমার ভিসা হয়ে যায়, তার আগে আমি ভাবি যে আমি ওকে জানাবো না, আমি আমার মতো করে ফ্লাই করে নিব। কিন্তু ভিসা হয়ে যাওয়ার পর আর পারি না, সবাইকে জানাই দিই, ওকেও জানাই। তারপরে আমি দেশে যাই। দেশে যাওয়ার পর মানে ওইভাবে, এখন দেশে যাওয়ার যেদিন আমি ল্যান্ড করি তখনই দেখি ওর ফেসবুক থেকে 3টা ফ্রেন্ড নাই। যেই কটা সংখ্যা ছিল, মানে 133 জন ফ্রেন্ডস ছিল, সেখানে 130 জন। তো এটা দেখার পরে এখন আমি রাতে এটা নিয়ে ঘাটাঘাটি করার পর এখন একটা স্ক্রিনশটে দেখলাম যে ওর যে বান্ধবীর বিএফ, তার সাথে আর কি কথা বলা আমার নিষেধ ছিল যে বইলো না। তারপরে আর কি ওর বান্ধবী বলছে যে ওকে একটু বলে, এই সেই, মানে কথা হয়েছে। এটা দেখার পর আমার একদমই ভালো লাগে নাই। ও আমাকে তখন আমি ধরার পরে ও নিষেধ করে যে না আমি বলি নাই, এই সেই। তখন আমি ওর ফোনটা ভেঙে ফেলি। হয়ে গেল ওর পর সম্পর্কটা যাওয়ার পরেই মানে 2-3 দিন ভালো থাকে না, পরে আবার আস্তে আস্তে নর্মাল হয়। তো আমি ছিলাম বাড়িতে 20-22 দিনের মতো। থাকার পরে আমি ফ্লাই করি ডিসেম্বরের লাস্টের দিকে। তো আসার পরে তারপরে আস্তে আস্তে মানে তখন একটু নর্মাল, এই নর্মালতায় মানে আস্তে আস্তে চলতে থাকে সবকিছু। তারপরে এখন ঈদে হচ্ছে ওর ফ্রেন্ডের বিয়ে। তো ও যাবে, যাওয়ার পরে আর কি, তা আমি বললাম যাবা ঠিক আছে, এখন গায়ে হলুদেও যাবে রাতে। এটা আমি মানতে পারি না। আমি বলছি যাও, তুমি বিয়ের দিন সকালে যাও, বিকালে চলে আসো, কিন্তু গায়ে হলুদে যায় না রাতের সময়। তো এটা নিয়ে রাগারাগি হওয়ার পর ও গায়ে হলুদে গেছে, অনেক রাতে আসছে আর কি, 11টার দিকে। তো এটা আমি একটু ভাল লাগে না, আমি মানতে পারি না, এটা নিয়ে আমার খুব রাগ ওঠে। আমি ওর আব্বু আম্মুর সাথেও খারাপ বিহেভ করি।
মানে ওকে আমি যাইতে নিষেধ করছিলাম, ও তাও গেছে। এখন ও ডিরেক্ট মিথ্যা কথা বলে যে যাইতে বলছি, এটা বলে সবাইকে যে আমি ওকে যাইতে বলছি, কিন্তু আমি ওকে আসলে গায়ে হলুদে নিষেধ করছিলাম। তো এটা নিয়ে অনেকদিন ঝগড়া হয় আমাদের, প্রায় 1.5-2 মাস কথা হয় না। পরে আমি ডিসিশন নেই যে ওর সাথে আর আমি কন্টিনিউ করব না। মানে এটা ওর ভিতরেও কোনো ইয়া নাই, মানে ও যে মিথ্যা বলতেছে এটা নিয়ে কোনো ওর অনুশোচনা নাই। তো ও এটা নিয়ে আর কোনো কন্টাক্ট করে না। তো ওর আম্মু আমার বোনকে ফোন দিয়ে মানে অমন কান্নাকাটি করে আর কি মিলাই দিছে যে কোনো ভাবে আমাদের পরে কথা হয়। এখন কথা হওয়ার পরে তো আমি স্বীকার করলাম যে আমি খারাপ ব্যবহার করছি তাদের সাথে। এটা স্বীকার করার পর আমার আপু বলল, তুই সরি বলবি, মাফ চাবি, আমিও বলবানি তোকে মাফ করে দিতে, আর ওর সাথে কথা বল। তো আমি ওর সাথে নর্মালি কথা বলার পরে তো কিছুদিন পরে আবার টুকটাক নিয়ে ঝগড়া হয়। তখন আমি আসলে নিয়তি করি যে তখন আমি আর কি বকাবকি করতাম আগে, এটা ওর ভাল লাগতো না। তখন ও এই বিচারটা আর কি দেয়, তো আমার বোন বলে এই ধরনের কাজ আর করিস না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আর বকাবকি করি না, মানে ভেজাল মিটিয়ে দেওয়ার পর। কিন্তু টুকটাক হওয়ার পরে ও আমাকে বলে আমি ভেজাল মিটাইতে চাইনি, তারা কান্নাকাটি করছে, তুমি ভেজাল মিটাইছো কে, ও আমাকে এই কথা বলে। তখন আমাদের আর ভেজাল হয় না, কথা হয় কম, খুবই কম, মানে টুকটাক করা হয়। সেই ক্ষেত্রে এইভাবে নর্মালি চলতে থাকে সবকিছু মিলিয়ে। তো ওর বড় বোন ছিল যে আসলে নর্মাল না, আমাদের মেনেই নেয় নাই। পরে উনিও আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে আমি আসার পরে। তারপরে আর কি ওই বাসায় যায়, ওর আব্বু আম্মু ওখানেও থাকে, আমাদের এখানেও থাকে। আমাদের এখানে কম থাকে, ওখানে একটু বেশি থাকে। তো ইদানিং ও মানে এমন মানে টর্চার করে আমাকে। ওকে আমি ভর্তি করিনি কারণ আমার ইচ্ছা আমি ওকে যদি নিয়ে আসি, ওর সাবজেক্ট গুলো আসলে ভার্সেস ছিল, আমি চাইছি যে এখানে নিয়ে আসলে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি ওকে পড়াই তাহলে একটা বেটার ফিউচার পাবে। সেক্ষেত্রে আমি ওকে ভর্তি করাই নাই। তো এটা নিয়ে আমার সাথে এখন মানে খুবই রাগারাগি, সময়ও কম দেয়। এটা নিয়ে আমি ঝগড়াও করি না, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি চিন্তা করি ও রিল্যাক্স থাকুক। তো এখনো ভর্তি হবে, তো আমি ভর্তি মানে করাবো, এটা নিয়ে সমস্যা নাই। তো আমি বললাম ফ্যামিলি নিয়ে থাকো, বা ঢাকাতে আমার বোনের বাসা আছে সেখানে থাকো। তা থাকবে না, সে একা থাকবে। এখন একা তো রাখা আমার দ্বারা সম্ভব না, যে ওকে একা কিভাবে আমি ছেড়ে দেই। ও একা থেকে একা পড়ালেখা করবে, তারপরে ও ঘুরতে যাবে, ওর একা একা ভাল লাগে না বাসায়, ও ঘুরতে যাবে, কক্সবাজার যাবে। আমি বললাম আচ্ছা যাও, তোমার আব্বু আম্মুকে নিয়ে যাও, অথবা আমার মা ভাই আছে বা আমার ফ্যামিলি নিয়ে যাও। তা যাবে না, ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাবে, ঘুরতে যাবে, মানে ট্রাভেল গ্রুপ আছে তাদের মাধ্যমে যাবে। তো এইগুলা নিয়ে ঝগড়া হতে থাকে। আমি কিন্তু এখন আর বকাবকি করি না, ঝগড়া হলেও ও আমাকে বকে, ও বকাবকি করে কথাবার্তা। সো এভাবে যে কোনো ভাবে আমাকে টেম্পার করে দেয়, কথাবার্তা হয় না। ঠিক আছে। সো এই যে লাস্টে এখন এই যে অক্টোবর, তারপর নভেম্বর, এই অক্টোবরের লাস্ট থেকে এই কথা হয় না। তা আমিও আর কি বলবো, মানে আমি দিন ভরে মনে করেন আমি কান্না করি, মানে এমন ভাবে যে মানুষ মানুষকে ঠকায়। আমি ওকে কান্না করে বুঝাই ভাইয়া, তাও বোঝে না। মানে কি বলবো, নিজের আর কিছু বলার নাই। মানে আমি মারা গেলে ওর কিছু না, মানে একটু মায়া দেয় নাই, যেটা আর কি বলে বলার বাইরে। কিন্তু এত খারাপ ব্যবহার করে আমি এটা বুঝিও না। মানে কিছু জিনিস আছে যে এত কিছুর পর যাকে আমি আনছি, বা এখন কি আপনার সাথে কি মানে সে যোগাযোগ করলে আপনার সাথে কি মানে খারাপ ব্যবহার করে বা মানে বিরক্ত হয়? মানে বিরক্ত, মানে হ্যাঁ, বেশিক্ষণ কথা বলতে চায় না। কথা বলে না। ফোন কাইটা মানে দেয় আরকি। হ্যাঁ, মানে স্পেস দেই। বাকি সব ৫-৬ বার ফোন দিলে সে হয়তোবা ফোন ধরে না। আপনার রিকোয়েস্ট করতে হয় নাকি? যে প্লিজ একবার ফোন দাও। রিকোয়েস্ট বলতে রিকোয়েস্ট করতে হয় না, মানে ফোন দিলে ফার্স্ট টাইম পাওয়া যায় না, পরবর্তীতে ও ফোন দেয়। হ্যাঁ। তারপরে মনে আপনি করেন কখনো ফোন দিয়ে ফার্স্ট টাইম পান সেটা আগে বলেন। না, মানে তো এটা নিয়ে আমি কখনো আমি মানে ও আর ফোন আপনার করছে। ক্ষেত্রে কি এমন হয় যে সে ফোন দিলে আপনার ধরতেই হবে? নাইলে আপনি হয়তো পরে আর পাবেন না?
না সেটা না। মানে ও এসএমএস দিত বা ফোন দিত। মানে সে আমাকে খুব কমই দিত এই ব্যাপারে আরকি। তো আমি এসএমএস দেখা গেল বাংলাদেশের রাতে দিছি, সে আমাকে রিপ্লাই দিছে পরের দিন রাতে। এর মাঝে কোনো মানে সিনও নাই বা রিপ্লাইও নাই। কি বলবো? সো এটা নিয়ে মানে অনেক কল দিলে আমি ভালোভাবে মানে অনেক মানে ওই যে লাস্টে একটা ভেজাল গেল ওর বন্ধুর বিয়ে নিয়ে যে ভেজালটা পরে ফ্যামিলিগতভাবে আমাদের মিলাই দিল। আমি পরে এত নীরব হয়ে গেছি, আমি খারাপ ব্যবহার করি না। আমি চাইলাম যে আমি অনেক ভালোভাবে ওর সাথে চলাফেরা করবো, ওকে অনেক ভালোবাসবো, আমি খারাপ ব্যবহার করব না। তো ওখান থেকে আস্তে, আস্তে এমন কিন্তু কথা একটু কম হয়। তো আমি এর মাঝে কিন্তু ওর সাথে বকাবকি এগুলা করি না। অথচ ও করে। এর মাঝে আমি ফোন-টোন দিলে মানে অক্টোবরের লাস্ট থেকে ও আমাকে প্যারা দিতে থাকে। ভর্তি হবে, ঘুরতে যাবে। এটা নিয়ে প্যারা দিয়ে দেখা গেল যে ঝগড়া লাগাই দেয়। আমি টেম্পার হয়ে যাই। আর কথা হয় না। এখন আসে পরে নভেম্বরে আমাদের বাড়িতে যায়। নভেম্বরের মানে ৯-১০ তারিখে। তারপরে কথা হয় না। আমি এসএমএস করছি। ও মানে একটা হোয়াটসঅ্যাপ ছিল। ওটার কোনো রেসপন্স নাই। মানে ওটা অফের মতো। তো ওর আম্মুর সাথে আমার কথা হইছে। তো বাড়ি গেছে এটা জানি। তো ওর আম্মুর সাথে আমি কথা বললাম। যে আমার সাথে কথা বলে না এই সেই। তো এর মাঝে কথা বলে না। তো উনি হুট করে মানে এমনভাবে বলল যে কথা বলে না। তো আমি তখন সন্দেহ করলাম যে কিরে তাহলে তো কথা বলে এমনভাবে যে অন্যরা বুঝে যে কথা বলে। কিন্তু ও তো আমার সাথে কথা বলে না। তো এটা নিয়ে আমি আর কিছু বলি নাই। যাই হোক। তো আমি বলছি, "কেন? ও কি কথা বলে কোথাও?" উনি আমাকে বলে যে, "না।" মানে এখন ওর তো আম্মু। এটা তো হাইড করাই লাগে। এটা আসার পরে তো আমাদের বাড়িতে আসার পর আমি আবার মানে কান্নাকাটি করি যে মানে আমি এমনভাবে বলি যে, "আমি খারাপ ঠিক আছে। কিন্তু আমি ভালোভাবে কথা বলতে চাই। তোমার পড়ালেখা যদি তুমি পড়ালেখা করো আমি ভর্তি করে দিব। বা তোমার যদি ভিসা হয়ে যায় এখানে আসার পর আমি পড়ালেখা ছেড়ে দিব। তুমি পড়ালেখা করতে থাকলে আমি যেকোনো আ কমিউনিটি কলেজ-টলেজে চলে যাব।" এমন একটা নিয়ত আরকি। সো এরপরে মানে ও ঝগড়া করতে থাকে। মানে ও আমার সাথে রাফ বিহেভ করে। মানে কথা বলবে না এটাই কথা। তো আমি এটা নিতে পারি না। আমি তখন অনেক কান্না করি। তো আমি ব্যাপারটা আমার মাকে বলি যে, ও আমার সাথে কথা বলে না। তো মা ওকে জিজ্ঞাসা করে, "কিরে কথা বলিস না কেন?" এই সেই। তখন ও বললে আমাকে বকাবকি করে। অথচ আমি কিন্তু কোনো বকাবকি করিনি। ও আমাকে বকা দিছে। লাস্ট যেদিন ওর সাথে আমার কথা হয়, ওর লাস্ট মানে কথাটাই ছিল কুত্তার বাচ্চা। মানে আমার তখন এমন খারাপ লাগে যে ও আমাকে বকে। তেমন কথা তো হয় না তখন থেকে। প্রায় ২-৩ দিন পরে আমার মা আমাকে বলল যে, "তুই কি কথা বলিস?" আমি বললাম, "না তো।" ও বলল যে, "রাতে আমি ওয়াশরুমে যাবো, তখন দেখি ও কথা বলতেছে।" তা আমি বললাম, "ও।" তা আমি ভাবছি যে হয়তো ওর কোনো ফ্রেন্ডের সাথে মানে বান্ধবীর সাথে কথা বলে। কারণ এই সন্দেহটা আমার আসেইনি যে ও অন্য জায়গা বা বেটার অপশন খুঁজে কথা স্টার্ট করছে এজন্য আমার সাথে কথা বলে না। তো এটা ঐদিন আমার মা বলছে, এটা আমি ওইভাবে নেইনি। পরে আরেকদিন বলছে, পরে আমার ভাইও বলছে। পরে আমি ওর ফোনটা যেকোনোভাবে মানে আমি আমার মাকে বলি, "যদি ওর ফোনটা তুমি না নিতে পারো, তাহলে আমি আর তোমার সাথে কথা বলব না।" তখন ও যেকোনোভাবে ও জানে না ফোনটা এমনভাবে নেয় আমার ছোট ভাই যে চুরি হয়ে গেছে। তখন ঐদিন রাতে ওর ফোনে কল আসে WhatsApp এ। অথচ আমার যেই নাম্বার আমি জানি ওই নাম্বারে WhatsApp না, অন্য নাম্বারে WhatsApp। ওই নাম্বারটা সেভ করা থাকে ভাইয়া মানে হাসব্যান্ড দিয়ে অন্য একটা ছেলে। তার এসএমএস আসতে থাকে, তার কল আসতে থাকে। তো এটা দেখার পরে মানে আমি আর দুনিয়ায় নাই। মানে আমার এমন অবস্থা আমি কাউকে বুঝাইতে পারব না যে আমার কি কন্ডিশন। পরে এটা আসতে থাকে তার ফোনটা হারায় যাওয়ার পরে রাতে মানে হারায় যায়। ও পরের দিন বাড়িতে যাবে। মানে ওদের বাড়িতে যাবে। তখন আমার মা বলল, "আসলে কিছুদিন, তাই যাবি কেন? কিছুদিন পরে যা।" বলল যে, "না, এখানে একা, একা আমার সময় কাটে না। আমার বাড়িতে ল্যাপটপ আছে।" তো যাওয়ার পরে ও ল্যাপটপে অমন কথা শুরু করে Instagram এ ল্যাপটপ দিয়ে। ওটা আবার ফোনেও লগইন ছিল। ওটা আমরা দেখতে থাকি। তো দেখার পরে কথাবার্তা বলতেছে।
এটা যে কত কষ্টের। এটা দেখার পরে নিজেকে আর নিজের কাছে কি বলবো? মানে এত কিছুর পর যাকে আমি বিয়ে করলাম, তো এটা আমি জীবনে কল্পনা করি নাই যে ও এই কাজটা অন্তত করবে। মানে ও যদি আমাকে মেরে ফেলতো তাহলে ভাবতাম যে না আমার প্রতি রাগ, এই জন্য ওকে মেরে ফেলছে। কিন্তু ও যে অন্য একটা রিলেশনে চলে যাবে ডিরেক্ট, এই জিনিসটা আমার কোনো কখনোই কল্পনা হয় নাই। যেটা ওর বাপ মাও চিন্তা করে নাই। তো যেদিন ও বাড়িতে গেল, ওর আম্মু আমাকে ফোন দেয়। মানে বাবা ভেজালটা মিটাই ফেললে হয় না? ওনারা জানে না যে অন্য জায়গায় কথা বলে, এটা আমি জানি। পরে আমি কান্না করে দিই ওনার কাছে যে আপনারা বা ও শুধু আমার রাগটাই দেখলো। কিন্তু আমার ভিতরে যে ওর জন্য যে ভালোবাসা, এটা ও কখনোই বোঝার ট্রাই করলো না যে আমি কি চাই। পরে বললাম যে তো অন্য জায়গায় কথা বলে, এখানে আর আমি কি বলতে পারি? আর কিছু বলার নাই। যে যাকে আমি এত কিছু উনরা জানে সবই। এত কিছুর পরে আমি বিয়ে করলাম। সে যদি আইসা আবার অন্য জায়গায় কথা বলে, তার সাথে আর আমি কিভাবে সংসার করি? তোর আব্বু আম্মুকে বলে আমার আর এটা নিয়ে কোনো কথা নেই। আমি আর ওর সাথে চাই না কিছু। ও অন্য জায়গায় আমার কাছ থেকে অন্য জায়গা মানে অন্য কাউরে জায়গা দিছে। এটা কল্পনা করতে আমার কষ্ট হয়। ওর সাথে আমার কথা হয় না নভেম্বর থেকেই। তো ওর আম্মুরে আমি বুঝাইলাম। তখন আমি বললাম আমাদের বাড়িতে আর পাঠায়েন না। তখন ওর আম্মু বলল যে এটা কি হ্যাঁ, টেকনিক করে পাঠাই দিলাম আমাদের বাড়িতে। আমি বলি, টেকনিক না, এটা আসলে ওখানে থাকছে। আজকে আমার আম্মু, আমার মা না জানতো বা আমার ফ্যামিলি না জানতো, তখন আমি বুঝতাম। এটা তারা জেনে গেছে এখানে ও থাকতেছে, কথা বলতেছে। এটা একটা দূষণের মতো গন্ধ ছড়াচ্ছে। তাই আপনাদের এখানে তার যাইতে দিয়েন না। তখন রেখে দিলাম ফোন। আর কারোর সাথে আমার কন্টাক্ট হয় না। ১ সপ্তাহ পর ওর মা আমাকে ফোন দিছে, ওর আম্মু, যে বাবা অভিমান রাগ করে আর কতদিন থাকবা। এটা হলো ডিসেম্বরের ফার্স্টের দিক। ভেজাল মিটাই ফেললো। ওর মা আর আব্বু মানে একটু বয়স্ক হয়ে গেছে। ওর বয়স ২২ বছর, কিন্তু ওনারা একটু বয়স্ক আর কি। ওর আব্বু অনেক অসুস্থ, ওর মাও অসুস্থ। তো উনি এমন ভাবে বুঝাইলো, কান্না করে দিল, আমি নরম হয়ে যাই। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। তো ওর আম্মুর কাছে নাকি স্বীকার করছে যে আমি ওর সাথে রাগ কইরে, ও আমার সাথে রাগারাগি করে, এই জন্য আমি এই কাজ করছি, কথা বলছি। তো ওকে ঠিক আছে, বুঝলাম। তোর আম্মু বলার পর আমি বললাম যে দুনিয়ায় ওকে আমি অনেক ভালোবাসছি। আজকে ও আমাকে খুন করে ফেলতো, আমি এটা নিয়ে খারাপ লাগতো না যে হয়তো আমার উপর রাগ এই জন্য খুন করছে, কিন্তু অন্য কাউরে খুঁজছে। এটা আমার কাছে আসলে আহ, মেনে নেওয়ার মতো না। তো উনি কান্নাকাটি করার পরে আমি নরম হলাম। হ্যাঁ ঠিক আছে, ভাবছি যে মিলে যাবে ভেজাল। কিন্তু আমি দেখি ও নতুন আইডি খুলছে, ফেসবুক আইডি। ইভেন যে ছেলের সাথে কথা বললে ওই ছেলের নাম তো আমি জেনে গেছি, আইডিও জানি। তখন দেখি ওদের সাথে মোটামুটি মানে রাতে, বাংলাদেশের রাতে আমি বুঝতে পারি যে অনলাইনে দুইজনই একসাথে, আবার অফলাইনে গেলে দুইজন একসাথে যায়। এখন ওই ছেলে একটা মানে ফেসবুকে গান গায়ে সার্চে স্ট্যাটাস দিছে। এখন ও কমেন্ট করছে, আপনার ভয়েস তো অনেক সুন্দর, চলেন আমরা বিয়ে করি। এটা দেখার পর আমার আরো খারাপ লাগছে। কি রে, ওরা আম্মু বললেই কথা, এখন দেখি এই অবস্থা। পরে ওর আম্মুকে বললাম এটা আর সম্ভব না। সো ও জানে, ওর আম্মু বলছে যে তুমি কথা বলো কিনা, ওর নিষেধ করে দেয় যে কথা বলি না, না, এই সেই। তো আমি বলি যে ওকে কোরআন শরীফ ছুঁয়ে, বা ওর ভাইয়া ছিল মারা গেছে, তো আমি বলছি ও তো ওর ভাইকে অনেক ভালোবাসতো, তার কসম কাটতে বলেন, তা কাটে না। সো আমি বলছি যে ল্যাপটপে কথা বললে, এটাও কন্টিনিউ করতেছে। ওর আব্বু আম্মু ওর ফ্যামিলি ওরে বোঝায়, কিন্তু ও আমার সাথে আর আসবে না, ও ঠিক করে নেয়। ওনাদের কথা ও মানে না। তাই
তা মনে করেন ওর আম্মু যখন বলছে যে ফোনটা মানে গেস করে বলছে, তো বুঝছে না যে আমি বলছি আমার কাছে প্রুফ আছে, আমার কাছে একদম মানে কংক্রিট প্রুফ আছে যেটা আসলে আমি জানি। তো ওর আম্মু এখানে বুদ্ধি খাটায় বলছে যে ফোনটা ওর মা আর ছোট ভাইয়ের কাছে আছে। তখন ও আর কি বলে যে আমি এমনি কথা বলছি, এটা আর কি নর্মাল, ঠিক আছে, মানে বেশি না। তো কথা ঠিক আছে বুঝলাম, কিন্তু ও আর আসবে না, আমাকে ভাল লাগে না, আমি টর্চার করি, মেন্টাল ভাবে বকাঝকা করি। এটা ওর ফ্যামিলি বোঝায়, ওকে কোনো কাজে আনতে পারে নাই, ও আসবেই না। তো এখন আমি বলছি আচ্ছা তাহলে আসবে না যখন, আমাকে তাহলে ডিভোর্স পেপার দিয়ে দিতে বলেন, এটা আর কি করার আছে। তো এটা বলার পরে তারপরও আমি চাই যে ও বুঝুক বা ও স্বীকার করুক, ও সরি বলুক, বা আমার মানে ও আসুক, মানে এটা আমি মনে মনে চাই। কিন্তু আমি ওকে যেটা যেদিন আমি জানছি যে অন্য কারোর সাথে কথা বলে, আমি আর ওকে পার্সোনালি কোনো নক দেইনি, কারণ এটা আমার অনেক কষ্ট কষ্ট লাগছে। এইভাবে চলতে থাকে ডিসেম্বরে, যাই হোক, ডিসেম্বরের এক যে এখন ইন দ্য মিন টাইম আমার ওই ফোনটা যেভাবেই হোক লক খুলতে পারি। খোলার পরে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে তো আবার নাম পাল্টায়, অন্য একটা নাম, যাই হোক, এখন আর এটা বলার দরকার নেই। খোলার পরে দেখি ভাই, মানুষ যে মানুষকে এত জঘন্যভাবে ঠকাইতে পারে, এই ছলনাময়ী নারীকে না দেখলে আমি জীবনে টের পাইতাম না। এখন দেখি ওরা দেখা করছে, দেখা করার পর দুইজনের মানে জড়িয়ে ধরা ছবি, মানে পার্কে দেখা করছে। তো এটা আর কিছু বলার নাই। তো এটা আমি যখন জানতে পারি, তখন ওর আব্বু আম্মুকে, ওর আবিকে আমি সব ছবিগুলো দিই, ইভেন কথাবার্তা, এসএমএস, এত খারাপ খারাপ এসএমএস বা আহ, ছবি সেন্ড করা, সবকিছু মিলে জঘন্য। এমন মানে আমার সাথে কথা বলে না, অথচ ওই জায়গায় ধরেন রাতে কথা স্টার্ট করছে, একসাথে একবারে 5 ঘন্টাও কথা বলছে, এই রেকর্ডও দেখলাম। তো এটা জানার পর ওর আব্বু আম্মু সবাইকে ছবি দেওয়ার পরে আমি বলি যে এটা আর কোনোভাবেই সম্ভব না। তখন মানে এখন ও আমাকে ডিভোর্স দেবে না, ও বলে যে আমি এই ভেজালে যেতে পারবো না, আমি যেন পাঠাই। আর ওর আব্বু আম্মু মুরব্বি অন্যই ভাবে, এটা করে না। এটা দেখার পর আমি আর এটা দেরি করি নাই, পরে আমি আর কি একটা কাজে পাঠাই, ও স্ত্রী করতে আমি এটা ডিভোর্স নিয়ে আসি এই ডিসেম্বরের কিছুদিন মানে 20 তারিখের 2 একদিন আগে। যাই হোক, পরে আর কি মানে মানে আমার মা কান্না করে ওর জন্য। আমার মা আপনি ডিভোর্স দিয়ে ফেলছেন? মানে আমি দেই নেই, মানে এটা হলো আমি কাজী পাঠাইছি, স্থায়ী কর্তৃক ওদের কাছ থেকে করাই আনছি আর কি, এই আর কি। এখন শোনেন ভাই, কিছু কথা স্কিপ হয়ে গেছে, মানে ও যে সবাইকে মাইনে চলবে এটা বইলে আসছিল আমার ফ্যামিলিতে। এখন বলে আমার ফ্যামিলি বস্তি, অথচ আমি কখনো গল্প চাইনি যে আমার ফ্যামিলি অনেক বড় লোক, কিন্তু এলাকার হিসাব করলে আমরা একবারে ফেলানো না। তারপরে আমার মার সাথে আমি বাচ্চা ছিলাম যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, সেটাও নাই। ওর ঘুম ভাঙে 10টা 11টায় সকাল। তারপরে ফ্যামিলির সাথে কারোর সাথে ওইভাবে কথাবার্তা বা সেই এই ধরনের কিছুই মানে ওইভাবে আর কি, মানে ওর শ্বশুর বাড়ির যে একটা দায়িত্ব, সেটাও কখনো ওইভাবে নেয় নাই। সো এটা নিয়ে আমার মারও কোনো সমস্যা ছিল না, আমার মা ওকে রান্না করে খাওয়াইছে, নাস্তা করে, নাস্তা রেডি করে ওরে ডাক দিচ্ছে। এটা নিয়ে ও বিরক্ত, আমাকে অনেকবার বলছে যে আমাকে খাবার ডাকে এটা ভাল লাগে না, ঠিক আছে। কিন্তু মানে এক গ্লাস পানি ঢাইলেও আমার মাকে খাওয়াই নাই, অথচ আমার মা ওকে রান্না করে খাওয়াইছে, সবকিছু মিলে আর কি। এর মাঝে মানে টাকা পয়সা ও যখন যেটা চাইছে, এটা আমি এখানে আসার পর দিয়ে ট্রাই করছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো বয়ফ্রেন্ডকে দেখে টাকাও সেন্ড করছে। যাই হোক, মানে ফোন পাওয়ার পর তো সবই দেখলাম। তা ডিভোর্স হয়ে যাওয়ার পরে আর কি এত কিছু করার নেই। তাই এটা আর কি
এখন কথা হচ্ছে এই যে আমাকে এত জঘন্যভাবে ঠকাইলো ভাই, আসলে কি এটা আর আমি যোগ্য? ও একটা মেয়ে কি আসলে এত ছলনাময়ী হতে পারে? তো ডিভোর্স এটা হওয়ার পরে লাস্ট এই যে মানডেতে ওর বয়ফ্রেন্ডের কাছে চলে যায়। ওর আব্বু-আম্মু বলছে যে আরো ওর আব্বু-আম্মু অনেক বুঝা গেছে। আমাকে অনেক ভালোবাসে মানে মেনে নেয়। আগে মেনে নেয় ঠিক আছে। সবাই নরমাল, ওর বোনও নরমাল। এখন মানে সব নরমাল কিন্তু ও এখন অন্য জায়গায়। তো এটা যাওয়ার পরে এখন তারপরে ও চলে যায় এই যে মান্ডিতে। তো মনে করেন যে ভাই কি বলবো? আপনাকে কিছু জিনিস মানে বলি, আমি হ্যাঁ? আমি ওর মানে একটা বাতাস যত ওকে স্পর্শ না করা পারে আমার এটা নিয়ে মানে নিজের কাছে হিংসা লাগতো যে এইটা এইটা ভাই আপনাকে বলি শুনেন। আপনি এই যে এত বেশি ভালোবাসেন না, এইজন্য আপনি ধরা খাইছেন। লেট মি টেল ইউ ওয়ান থিং। আমি এরকম লাইফে অসংখ্য, অসংখ্য ঘটনা দেখছি যে এরকম ছলনাময়ী, হ্যাঁ, প্রতারক মেয়েদেরকে কোনো না কোনোভাবে আপনি প্রচন্ড ভালোবাসবেন। তো আপনার যেটা হয় কি যে আপনি তার এতটাই ভালোবাসেন যে আপনি ভাবেন যে সে পুরোটাই আপনার, যে তারে অন্য কেউ দেখতে পারবে না। আপনি সারাদিন তারে নিয়ে থাকতে চান যে সে পুরাটাই আপনার, শুধুই আপনার। তো সমস্যা হইলো যে এরা এটাকে শুধু টেকেন ফর গ্র্যান্টেডই নেয় না। এদের কাছে আপনার এইটার কোনো ভ্যালু নাই। বরং আমি আপনার জিনিস, হ্যাঁ, হ্যাঁ, বল। আমি একটা কথা বলি, মানে রিলেশনের সময় এত এফোর্ট দিছে, বিয়ের পরে কিছুই না। মানে আমি তো না, না, এটা করে ভাই। এফোর্ট মানে কি 24 ঘন্টা এফোর্ট দিবে, এই করবে সেই করবে। শুনেন, তাদের কনটেক্সট একটাই, আপনি গালাগালি করছেন, খারাপ ব্যবহার করছেন, এবং আপনি দেখবেন যে 2 বছর পরেও আপনি যদি তারা নক করেন, সে তার দোষ সে বলবে কি যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি আমার আমার মনে আছে আপনি ওই সময় আমার বকা দিচ্ছেন, আমার মনে আছে এটা করছেন। হ্যাঁ, এটা হচ্ছে তাদের ঢাল, এটা তাদের ঢাল। কিন্তু এই যে যেই কারণে আপনি গালাগালি করতে বাধ্য হয়েছেন, যেই খাসিয়তের কারণে আপনার রাগ হয়েছে, সেটা কিন্তু মনে করেন যে উল্টা আপনি তার কাছে মাপ চাইবেন, আপনিই কষ্ট পাইবেন, আপনিই ক্ষমা চাইবেন। হ্যাঁ, কারণ তার মানে আপনি যে গালাগালি করছেন এটা আপনার কাইন্ড অফ একটা সিচুয়েশনে ফালাইছে যে আপনি নিতে পারতেছেন না। তুই বিবাহিত, তুই কেন আরেকবার এত সাথে তুই কথা কবি, তার হাজবেন্ড নাম কেন লিখবি, বা তুই কেন ফেসবুকে এত আরেক বান্ধবীর বয়ফ্রেন্ড তুই কেন রাখবি? ভাই, এগুলা যে কত টর্চার বিশ্বাস করেন, মানে এই কিছু মেয়ের আল্লাহ এরকম বানায়। এই যে আপনি জানেন ভাই আমার কি এই বয়সে এসে এই কষ্ট পাওয়ার কথা, আর আমি এত ভালোবাসি, আপনারে কিছু জিনিস এত বলি, হ্যাঁ। জঘন্য বিশ্বাস, অন্ধবিশ্বাস করছি আমি। অন্ধবিশ্বাস না, না ভাই, ভাই আপনি বুঝতেছেন না। শুনেন, এখন যদি আপনার যদি মনে করেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যে আল্লাহ থেকে ওহী নিয়ে আইসাও যদি আপনার এক্স ওয়াইফ রে বুঝায় যে দেখো তুমি ভুল করতেছো, সে কারো কথা মানবে না। কারণ হ্যাঁ তার মন চেঞ্জ হয়ে গেছে, সে কারো কথা শুনবে না। সে সে এইটাও জানে যে সে ভুল করতেছে, কিন্তু তার এটাই ভালো লাগতেছে। এখন আমি বলি যে সামনে কি কি গুলা হয়। ভাই, আপনি দেখেন যে সে যে এই ঘটনাগুলো ঘটাইছে, ঠিক আছে, এটা তার সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে, আরেক ছেলের কাছে গেছে। আর ওই ছেলে দেখেন কতটা ভালো যে আরেকজনের বউর সাথে কথা বলছে, হ্যাঁ, তার তার সাথে রং ডং করতেছে। ভাই, এটা বেশি দিন থাকে না, বড় জোর 6 মাস, 1 বছর, 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর ভালো থাকবো। মানে বউ বলছে এক্স ওয়াইফ রে কি যে পিডান পিড়াইবো, আপনার এক্স ওয়াইফ রে মনে করেন মারতে মারতে মনে করেন নাক সামটা ফাড়া লেবো। আমি তো এসব পোলাপানি চিনি ভালো মতো। সকাল বিকালে মারবো, একটা বাচ্চা হয়তো ধরাই দিব। আপনার জাস্ট শুনেন, আপনি খালি একটা কাজ করবেন, আপনি তার সাথে যোগাযোগ করবেন না, আপনি নিজে টেক কেয়ার করবেন, নো কন্টাক্ট, ট্রাস্ট, বিশ্বাস করেন। মানে এগুলা শত শত, যে এদেরকে আপনি বুঝাতে পারবেন না, কিন্তু আপনার মনে রাখতে হবে যে সে এমন মানুষের কাছেই যায় যে তার মতো একটা ক্রিমিনাল। হ্যাঁ, এবং সব ভাল লাগে, সব ভাল লাগে, মনে হয় যেন এরা সঠিক কাজ করতেছে। যেদিন জানতে পারলাম যে কথা বলে, সেদিন থেকে আমি আর কন্টাক্ট করার ইচ্ছা করি, কিন্তু ওই যে খারাপ লাগে ভাই, নিজে খারাপ লাগবে, খারাপ লাগবে। শুনেন, আপনার তারপরে ওর আপনার অনেক বুঝাইছে, মানে নেই, বুঝেন না ওই যে না, বুঝাইতেও লাভ নাই। শুনেন ভাই, আপনার একটা কথা বলি। আপনার মনে করেন যে আপনাকে ছেড়ে সে আরেক জায়গায় বিয়ে করছে, সেটা এক জিনিস, কিন্তু আপনার সাথে থাকা অবস্থায় আবার আরেকজনের সাথে এইসব করছে, আপনার লাইফে যখন আসে আপনার বারবার মনে পড়বে, আপনার বারবার মনে পড়বে। আরেকটা জিনিস বলি যে আপনি তার সাথে যে খারাপ ব্যবহার করছেন, এখানে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে, আমি জানি না আপনি আমার বলছেন কিনা, বাট দেখেন মিলে কিনা। আপনার এই ছাইরা যে আরেক জায়গায় যে বিয়ে শাদী করছিল, ঠিক আছে, আপনার কিন্তু মানে আমি জানি না, ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যারা অ্যাকসেপ্ট করেন, পরে আপনার কিন্তু খারাপ লাগতো যে তুমি ওই ছেলের কেন বিয়ে করছো।
খারাপ লাগতো যে এগুলো ওরকম না কেউ টাচ করছে। এটা আপনারে খুব পোড়াবে, খুব যন্ত্রণা দিবে। হ্যাঁ? এটা আসলে ছেলেরা মানতে পারে না। কোন ছেলেই মানতে পারবে না যে তার ভালোবাসার মানুষরে অন্য কেউ দেখুক, অন্য কেউ টাচ করুক। এই জিনিস যখন খারাপ ব্যবহার করতাম তখন ওটাই মনে পড়তো। কিন্তু এটা আমি আসলে হিল হয়ে যাই। পরবর্তীতে এটা নিয়ে আমার আর মনে পড়ে না বা আমি খারাপ ব্যবহার করি। একটা জিনিস মনে রাখেন ভাই, সে অলরেডি মনে করেন মানুষ পাল্টায় অভ্যাস হয়ে গেছে তো সে আর থামবে না। এখন আপনার আজকে হয়তো আপনি ভাবতেছেন যে আপনি নিঃস্ব। আপনি চিন্তা করেন আপনার যদি আজকে ২ টা বাচ্চা-কাচ্চা হইতো আর সে যদি এরকম করতো তাহলে আপনার বাচ্চা-কাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত না? হ্যাঁ, এইজন্য আমি ভাই মানে আমি কান্না করি যে ও আমাকে এভাবে ঠকাইলো। কিন্তু আমি ওর সাথে ওরে আর অ্যাকসেপ্ট করবো জীবনে, এটা জীবনেও ভাবি না। এটা আর পসিবল না। আমি জীবনে মারা যাবো ওর অভাবে। কিন্তু আমি ওকে অ্যাকসেপ্ট করবো না। কারণ আমার কাছে আসার পর যে এটা সেটা তা আর অ্যাকসেপ্ট করার মতো না। ইনফেক্ট আমি চাই আল্লাহ ওর বিচার করুক। আল্লাহর উপর আমি একটা জিনিস আপনারে বলি যে ধরেন এখন যদি আমি যে কেউ তার কাছে গিয়ে যদি ধরেন তার জিজ্ঞেস করে আপনি দেখবেন যে সে খুব বিরক্ত, সে খুব রাগ, সে মানে এমনভাবে সব কথাবার্তা বলবে, মনে হয় যেন যে আপনি খুব খারাপ একটা লোক ছিলেন। আপনার জন্য সবকিছু হইছে। অ্যা আপনি ধরে রাখতে পারেন নাই। আপনি অশান্তি করছেন। আপনার কারণে হ্যাঁ, তার ভালোবাসা উইঠা গেছে। এই আপনার তো জন্য সবকিছু হইছে। হ্যাঁ? এটাই তো বলে। হ্যাঁ। মানে কিন্তু সে যে এই আকামগুলা করছে সে কিন্তু এগুলো একটাও কিন্তু আমার কাছে মানে এগুলো সব জাস্টিফাই। হ্যাঁ? এবং তার কিন্তু ধরেন এখন তার খুব মধুর সময় যাইতেছে। হ্যাঁ? পরে যাইতেছে, সমস্যা যাইতেছে, হ্যাঁ? সে তার ফল পাবে। বিশ্বাস করেন ভাই মানে আমি লাইফে এইগুলা যে আমি কি লেভেলের দেখছি, মানে আমার কাছে মাঝে মনে হয় যে আমি মানুষের ভবিষ্যৎ বলতে পারি। ট্রাস্ট মি। আর ও কাছ আমার এই আমি এত মেসেজ, ইনফরমেশন, এত লাইফের ঘটনা আমি পড়ছি এবং কনসিকুয়েন্স দেখছি। আমার মানুষ মেসেজ পাঠায় যে, "ভাই ২ বছর আগে এই হইছে, ৩ বছর পরে এটা হইছে, ৬ বছর পরে এই ঘটনা ঘটছে।" তো আমি এগুলো পড়তে না আমি প্যাটার্ন বুঝে গেছি যে কে কোন পত্রিকা থামবে। তা আপনার যে বান্ধবীর কথা বললাম, এক্স এর কথা বললাম, তার কপালে এইটাই আছে। এবং আমি বললাম তো ওই ছেলে কারণ যেই চ্যাংড়া বুঝছেন? ও লাইক করতো না চ্যাংড়া। কিন্তু ও চ্যাংড়ার সাথেই কিন্তু এখন। সমস্যা নাই। এই চ্যাংড়া মনে করেন কয়দিন পরে ওরে যে কি যে একটা ধরা দিব, কি যে মানে যেকোনো একজন ধরা দিবে। হয় চ্যাংড়া ধরা খাবে না চ্যাংড়া হ্যাঁ ধরা দিবে। বাট ডিপেন্ড করতেছে কে কাছে বড় ক্রিমিনাল। আপনার এক্স ওয়াইফ যদি চ্যাংড়ার চেয়ে বড় ক্রিমিনাল হয় তাহলে চ্যাংড়ার কপালে দুঃখ আছে। আর চ্যাংড়া যদি আপনার এক্স ওয়াইফের চেয়ে বড় ক্রিমিনাল হয় তাহলে আপনার এক্স এর কপালে দুঃখ আছে। বাট এটাতে কোনো শান্তি পাবে না। আমি অন্তত দেখি। এটা এটা তো নরমাল ভাই। কিভাবে শান্তি হবে? আপনি বললেন আজকে আমি এত কিছুর পর তারে আমার ফ্যামিলি ওরে এত ভালোবাসছে। আর রাজরানীর মতো মানে টাকা-পয়সা থাকলেই যে রাজরানী এমন না। মানে সবকিছু মিলে ঠিক ছিল। আর আপনি তো জানেন আমার আল্লাহ যদি ২-৩ বছর পর ওরে আনতো তাহলে ফিউচারটা কি ভালো হইতো না? না ভাই এই ফিউচার কাহিনী শুনেন না ভাই। ফিউচারের কাহিনী অন্তত আমারে বললেন না। ফিউচার যে কিভাবে মানুষ যে এটা মনে করেন যে মানে ফিউচার ভাইঙ্গা যে পুরা লাইফে কেমনে ম্যাসকারা করতে পারে, কিভাবে সবকিছু বরবাদ করতে পারে আমার কিছু চেয়ে ভালো কেউ কথা জানে। কিছু কথা আমার মানে মিস হইছে। এর মাঝে ও আমাকে এটাও শোনাইছে। মানে ওই আমাকে নক দিছে। অথচ ও আমাকে শোনাইছে কেন আনছি অন্যের বুকে? কেন আমি আনছি? আমি কেন মেসেজ রিপ্লাই দিছি? কেন আনছি? আমি ফকিন্নি, আমরা পড়ছি। আমি এইগুলা আরকি কথা শোনাইছে। আবার বলছে আমি তো বিদেশ যাইতে বলি নাই। কেন গেছো? কত মানে জঘন্য লেভেল। অকৃতজ্ঞ। সো আমি দেখতে চাই দুনিয়া থেকে। আমি শুনতে চাই না দেখলেও যে ও ঠকছে। এটা আপনি মানে জিনিসটা হচ্ছে কি যে আল্লাহ ভরসা ভাই। তো জিনিসটা হচ্ছে যে ব্যাপারটা হয় কি যে আ আসলে আমি একটা কথাই বলব আপনি নো কনট্যাক্ট এ থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করেন। আপনি চিন্তা করেন আপনি যদি সারা জীবন এই মানুষের সাথে থাকতেন, তাহলে আপনি সারা জীবন খালি এই যে পেরেশানি, কষ্ট এগুলো আপনি খালি বহন করতেই থাকতেন। হ্যাঁ? এটা এটা কি আমি আরেকটা জিনিস স্বীকার করি। আমার ফ্যামিলিও সৎ। আমার মা নামাজ পড়ে। সবাই সৎ। হিংসা নাই কারো মনে। আমিও কাউরে ঠকানোর কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই ভাই। ওকে যদি ঠকানোর ইচ্ছা থাকতো আগেই তো ঠকাইতে পারতাম। কিন্তু এটাও নাই। সেই ক্ষেত্রে এখন আমি এটাই চিন্তা করি হয়তো আল্লাহ পাক চায় সতের সাথে অসৎ না থাকুক। এইজন্য যেকোনো ভাবে ওকে দিয়েও যদি মানে ওকে হয়তো বড় শয়তান দিয়ে ভুল করাই হইলেও এটা করাইছে। এই আরকি। আপনার আমি সত্যিটা বলতে ভাই মানে আপনার এই ঘটনাটা যখন শুনতেছিলাম তখন আমি অনেকগুলা ঘটনা আমি আসলে কানেক্ট করতে পারতেছিলাম বিভিন্ন জায়গা কনটেক্সট থেকে।
আর আমি যখন আপনি কন্টিনিউ বলতেছিলেন আমি গেস করতেছিলাম যে ঘটনা কোন দিকে মন নিবে। কারণ এই টাইপের মানুষদেরকে আসলে আমি জানি না যে এরা কিভাবে পারে। বাট আমি বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। কারণ তাদের জন্য দুনিয়াতে অনেক মানুষ যেন কষ্ট পাচ্ছে, সাফার করতেছে। ওর ফ্যামিলি কান্না করতেছে, আমি কান্না করতেছি, আরেকটা ছেলে কান্নায় আসছে। আজকে আমি যখন হিল হই তখনই আমার সাথে কন্ট্যাক্ট করে আইছে কিন্তু ভাই, মানে 1 বছর বিয়ের পর 1 বছর গ্যাপ দিয়ে কন্ট্যাক্ট করছে, তারপরের বছর আবার কন্ট্যাক্ট করে আবার আসছে। এই হলো কথা। তো ভাই, আম, আমরা হচ্ছে আপনার গল্পটা শুনলাম। তা আমরা হচ্ছে অনুষ্ঠান একদম শেষের দিকে আসি। তো আম, আমরা তো মোটামুটি পুরো স্টোরিটাই শুনলাম। এখন আমি আপনাকে সাজেশনও দিছি যে নো কন্টাক্টে থাকেন, এটা সেটা করে। কিন্তু আপনি যদি ধরেন আপনার জায়গা থেকে ধরেন, এখন অনেকেই আছে যারা এরকম মানুষকে বিশ্বাস করে যে একবার ছেড়ে চলে গেছে আবার আসার। আপনি তাদের কি সাজেশন দিবেন যে কোনো মানুষ আপনি একবার ছেড়ে চলে গেলে সে যদি আবার নক করে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়, কি সাজেশন দেওয়া উচিত? আপনার জীবন থেকে আপনি কি বুঝলেন? এটা কখনোই না। যখন মানে সাইডে চলে যায় তখন কিন্তু সবকিছু চিন্তা করেই যায় যে ও ভালো থাকবে ওই জায়গা, তখন ভালোও থাকে। যখন ও একটু প্যারায় থাকে বা কষ্টে থাকে তখন ও নক দেয়, মানে একটু ভালো থাকার জন্য। তাছাড়া আদারওয়াইজ কিছুই না। তখন আবেগ দেখায়, আবেগ দেখাইয়া ওই যে আমার সাথে যেমন চলে আসছে আবেগ দেখাইয়া, কিন্তু পরে কিন্তু আমার সাথে কোনো ধরনের কমিটমেন্ট রাখে নাই, আমার কথা মেনে চলবে সেটাও রাখে নাই, আমার ফ্যামিলিকে ভালোবাসবে সেটাও রাখে নাই। সো আবার এখন দেখেন যে এত কিছু বিশ্বাস করে, মানে ওর আগে যে রিলেশন ছিল সেখানে ইন্টিমেট হয়ে গেছে, তারপরে আমি রিলেশনে থাকলাম, বিয়ে করলো, পরে আবার আনলাম, এত কিছু পরে আবার আরেকজন সার্চ করছে। মানে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো ভাই, যদি কেউ একবার চলে যায়, আপনি যদি বিষও মানে মারাও যান, তাও ওকে আর রিসিভ করা যাবে না। যেমন আমরা পানির তৃষ্ণা লাগলে বিষ খাবো না, তেমন যদি আমি মারাও যাই আমরা ওই যে ছেড়ে চলে গেছে ওকে আর জীবনেও প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ এমন ভাবে উইক ভাবে, তখন নিজের এমন ভাবে অপমান করে। ও আমাকে কথা বলে যে আমি সেকেন্ড হ্যান্ড খাইতে খাইতে অভ্যস্ত, তারপরে মনে করেন যেইভাবে বলে, আবার আমি কেন আনতে গেছি আর একজনের বউরে। জীবনেও আমি একটা কথাই বলবো, যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, স্ট্রং হয়ে যান, নাহলে পরবর্তীতে যত সময় যাবে কষ্ট আরো তত বেশি। আজকে ও যদি আমার সাথে না চলে আসতো, আমি কিন্তু স্ট্রং হয়ে গেছিলাম, তখন আমার লাইফ কিন্তু আরো স্ট্রং থাকতো, ভালো থাকতো, আজকে আমার এই কলঙ্ক লাগতো না। এই আর কি। এখন তো আমার আহ মেয়ে মেয়ে জাতি, মানে মা জাত, বোনের জাত, এদের ভালোবাসা বা সম্মান দেখানো ঠিক আছে, কিন্তু আমার তো আর বিলিভ তো আসবে না, কারণ যারা আমি এত কিছুর পর বিলিভ কইরা আনছি, সে যে কাজ করছে আমি অন্য কারে বিলিভ করব ভাই বলেন? এটা আপনি বলেন আমাকে, কিভাবে বিলিভ করব, কিভাবে এত কিছুর পর যারা আমি রিসিভ করছি? আমার অনেকে বলে যে আমি খুব শক্ত, ঠিক আছে। তো লাইফে অনেক কিছুরই দরকার আছে। তো যাই হোক, আহ, ভাই, আহ, আমি আহ, মানে কৃতজ্ঞ যে আপনি আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করছেন। আর আমি আমাদের অনুষ্ঠান শেষ দিকে চলে আসছি। তো আপনার প্রতিও কৃতজ্ঞ যে আমাকে রেসপন্স করছেন বা রিপ্লাই দিয়েছেন। ভাই, আমরা খুবই, আপনি বিশ্বাস করেন আপনার এই গল্পটা যে এত ইম্পর্টেন্ট। কারণ আমি শত মেসেজ পাই ভাই, মানে শত মেসেজ বললে ভুল হবে। কারণ তো দেখা গেছে যে একটা মেসেজ অন করে পড়লো আপনার কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ড চলে। কিন্তু আমি এই জন্য এই পডকাস্টটা শুরু করছি, যাতে মানুষ দেখা গেছে অলমোস্ট হয়তো অনেকের সাথে আপনার হয়তো 100% না মিললেও 30, 40, 50% মিললেও তখন সে কিন্তু বুঝতে পারে যে ঘটনা কোন দিকে মন নিবে, তাই না? জি, জি, জি। সো মানুষ যাতে ওই জায়গা থেকে যাতে বুঝতে পারে যে আসলে ভালো ধন্যবাদ, থাকা। ধন্যবাদ, আমি চিরকৃতজ্ঞ। না, থ্যাংক ইউ সো মাচ ভাই। হ্যাঁ, আমি সব ভিডিও দেখি, আর ভিডিও মনে হয় ইদানিং একটু কম আসে ভাই। নো কন্ট্যাক্টের ভিডিও আরো দেন মানে। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। করবেন, দোয়া করবেন, সবাই দোয়া করবেন যাতে স্ট্রং হতে পারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। হুম।
23-এ। তারপর ব্যস্ত রাখার জন্য 24-এ ভাবলাম যে মালয়েশিয়ার একটা ভাইয়ের সরি, এটা একটু এডিট করেন ভাই মালয়েশিয়াটা। ওকে, ওকে। হ্যাঁ। আমি যেখানে থাকি